আসসালামু আলাইকুম। আমরা জেআইবিবি ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা প্রস্তুতির জন্য প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এই সাবজেক্টের লেকচার শিট 2 অর্থাৎ মডিউল বি দেখতেছি। আমার লেকচার শিট 2 এর 1 নম্বর। তো এখান থেকে যে কয়টি ক্লাস হচ্ছে সবগুলো ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্লাসগুলি যদি আপনারা এই প্রথম দিকের ক্লাসগুলো যদি একটু ভালো মতো দেখেন তাহলে আপনারা আমার বিশ্বাস 6-8-9টা ক্লাস যদি ইকোনমিক্সে করতে পারেন 9-10টা হবে তাহলে আপনারা এর মধ্যে থেকে ইনশাল্লাহ কোন পেয়ে যাবেন, অনেক কোন পেয়ে যাবেন, 4টা 5টা প্রশ্ন কোন পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আমরা গতদিন আলোচনা করছিলাম, গতদিন কিন্তু করা হয়েছিল এই চাহিদার নির্ধারক সমূহ পর্যন্ত। আমরা আজকে দেখব ভারসাম্য দামের উপর চাহিদার পরিবর্তন, হ্রাস বৃদ্ধি। চাহিদার হ্রাস বৃদ্ধি এই জিনিসটা একটু ভালো মতো বুঝবো। পরের যেগুলা কোশ্চেনগুলো আছে আমাদের সবগুলো কোশ্চেনই আমাদের বুঝতে সহজ হবে আর কি। তো এই প্রশ্ন থেকে আমাদের এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা দেখবে একই প্রশ্নই, এটার মধ্যে শুধু একটা হ্রাস বৃদ্ধির কথা আলোচনা করা আছে আর এটার মধ্যে আছে সংকোচন সম্প্রসারণ। দুটো বিষয় খেয়াল করুন, প্রশ্নে একটু দেখুন যে চাহিদার সংকোচন সম্প্রসারণ একটা বিষয় আর চাহিদার হ্রাস বৃদ্ধি, এই দুটো বিষয় একটু বুঝবো আমরা। আপনাদের মনে আছে যে চাহিদা কিসের উপর নির্ভর করে? দুইটা বিষয়ের উপর। হ্যাঁ, দামের উপর। আর একটা অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে না। হ্যাঁ, অন্যান্য অবস্থা মানে না, অন্যান্য অবস্থা বলতে হবে যে দামের উপর একটা, আর একটা হচ্ছে অন্যান্য অবস্থা। তাহলে দাম হচ্ছে আমাদের যেটা মূল্য, যে দাম, যে দাম কিনি সেটা। আর অন্যান্য অবস্থা হচ্ছে কি, এটা অনেক রকম অবস্থা হতে পারে। হ্যাঁ, আয়ের উপর, রাজনৈতিক অবস্থা হতে পারে, প্রাকৃতিক অবস্থা হতে পারে, রুচি হতে পারে, এরকম বিভিন্ন, মানে দাম বাদে যা হবে সবই। আচ্ছা, এই বিষয়টা এখানে আমাদের আলোচনা হবে 8 নম্বর কোশ্চেন। খুব এই একটা প্রশ্নই আমরা দেখবো, 98 আসছিল, খুব ভালো মতো বুঝবেন। এগুলো সবগুলো অটোমেটিক এমনি পেয়ে যাবেন আর কি পরে, মানে যেটা এখান থেকে আবার প্রশ্ন বানাতে। হ্যাঁ, 8 নাম্বার। আচ্ছা, 8 নাম্বার, এটা হচ্ছে 9 নম্বর। এটাই আগে আলোচনা করি, এটা একই জিনিসই। একটু দেখুন, চাহিদার পরিবর্তন, সে পরিবর্তনটা কি? হ্রাস বৃদ্ধি, মানে চাহিদা কম বেশি হওয়া। তো এখানে বলা আছে যোগানের অপরিবর্তিত অবস্থায় চাহিদার পরিবর্তনে পুরাতন ভারসাম্য স্থলে নতুন ভারসাম্য উৎপত্তি হবে এবং ভারসাম্য দ্রব্য এবং দামের উপর প্রভাব ফেলবে। চাহিদার পরিবর্তনের প্রভাব দুটি দৃষ্টিকোণ থেকে বিচার্য। একটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত প্রভাব, আর একটা হচ্ছে চাহিদা হ্রাসজনিত প্রভাব। মানে চাহিদা কমও হতে পারে, চাহিদা বেশি হতে পারে, এই প্রভাবটা দেখাইছে। তো এটা জানার আগে আমাদের এই কোশ্চেনটা জানা দরকার। এটাতেই যাই, 8 নম্বরে যাই, যে চাহিদার পরিবর্তন, মানে চাহিদা পরিমাণের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন, এই দুটো বিষয় আমাদের বুঝতে হবে। চাহিদার পরিমাণের পরিবর্তন, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যদি কোনো দ্রব্যের নিজস্ব দামের পরিবর্তনের ফলে, মানে প্রাইস যদি আমাদের কম বেশি হয়, প্রাইস যদি আমাদের প্লাস মাইনাস হয়, কম বেশি ফলে যদি চাহিদার পরিবর্তন হয়, মানে ডিমান্ডের যদি আমাদের কম বেশি হয়ে থাকে, ডিমান্ড যদি আমাদের কম বেশি হয়ে থাকে, হ্যাঁ, ডিমান্ড যদি আমাদের প্লাস মাইনাস হয়ে থাকে, তাহলে সেটাকে চাহিদার পরিমাণের পরিবর্তন বোঝায়। অর্থাৎ আমরা বলতে পারি যে চাহিদা পরিমাণের পরিবর্তন বলতে একই চাহিদা রেখা বরাবর অবস্থানগত পরিবর্তনকে বোঝায়। চাহিদা পরিমাণের পরিবর্তন চাহিদার সংকোচন ও সম্প্রসারণ ধারণার সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তো এই বিষয়টা, এটা একটু আপনার নোটে এটা একটু লিখে নেন। আমি অনেক কয়েকবার লিখতে যাচ্ছি, আমি ভুলেই যাই, এটা লেখা হয় না। মানে এটা একটা সূত্র ধরুন, মানে প্লাস মাইনাস পির ফলে, প্লাস মাইনাস মানে পি যদি প্লাস মাইনাস হয়, পি যদি প্লাস মাইনাস হয়, তাহলে ডি প্লাস মাইনাস হবে। এটাকে বলে সংকোচন ও সম্প্রসারণ। অর্থাৎ দামে, পিতে হচ্ছে প্রাইস, প্রাইস যদি
কম বেশি হয়ে থাকে, অন্যান্য অবস্থা সব ঠিক আছে, দামের পরিবর্তন মানে দাম যদি প্লাস মাইনাস হয় তাহলে ডিও প্লাস মাইনাস হবে, মানে ডিমান্ড, পিতে প্রাইস, ডিতে ডিমান্ড, তাহলে দাম যদি প্লাস মাইনাস হয়ে থাকে তাহলে ডিও কি হবে, প্লাস মাইনাস হবে। এটাকে বলে সংকোচন সম্প্রসারণ। সম্প্রসারণ, সংকোচন ও সম্প্রসারণ বলে। এটা একটু সংক্ষেপে লিখে রাখবেন, তাহলে আপনি এটা বুঝতে সহজ হবে। তাহলে আমরা বুঝলাম যে দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন কম বেশি হয় সেটা হচ্ছে চাহিদার সংকোচন, সংকোচন সম্প্রসারণ। আচ্ছা, তার মানে দাম যদি আমাদের এখন 10 টাকা কেজি যায়, সেখান থেকে দাম যদি 12 টাকা কেজি ওঠে তাহলে আমাদের চাহিদা কমে যাচ্ছে, আর দাম যদি 8 টাকায় আসে তাহলে আমাদের চাহিদা বেড়ে যাচ্ছে। এই যে দামের পরিবর্তনের ফলে আমাদের যে কম বেশি হচ্ছে চাহিদা, এটা হচ্ছে সংকোচন সম্প্রসারণ। ওকে। আর চাহিদার পরিবর্তন হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি, যেটা বলে। দাম আমাদের ফিক্সড, দাম আমাদের 10 টাকায় ছিল, 10 টাকায় আছে, কিন্তু আমার রুচি নাই, আমার ইনকাম কমে গেছে, আমি ইনকাম করতে পারি না, তাহলে কি আমার চাহিদা কি আগের মতো থাকবে? চাহিদা কি হবে, পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হবে। তার মানে কি, দাম বাদে অন্যান্য অবস্থা, অন্যান্য অবস্থা যদি আমাদের পরিবর্তন হয়ে যায়, মানে দাম বাদে, অর্থাৎ এখানে কিন্তু পি আসবে না, এখানে আমাদের অন্যান্য অবস্থা আসবে। ধরুন অন্যান্য আদার কন্ডিশন বা অন্যান্য যে শর্তসমূহ থাকে দাম বাদে, এই ওসি যদি আমাদের প্লাস মাইনাস হয় আদার কন্ডিশন, তাহলে আমাদের কি হচ্ছে, ডিমান্ডও প্লাস মাইনাস হয়। এটার নাম কি, চাহিদার হ্রাস বৃদ্ধি। এটার নাম হচ্ছে কি, চাহিদার হ্রাস বৃদ্ধি। এই যে হ্রাস বৃদ্ধি আছে না, চাহিদার হ্রাস বৃদ্ধি। তাহলে এখন আমরা দেখি চাহিদার হ্রাস বৃদ্ধিটা দেখি। এখানে বলা আছে যে দ্রব্যের নিজস্ব দাম স্থির থাকে, দাম তখন স্থির, চাহিদার অন্যান্য নির্ধারক সমূহ পরিবর্তনের ফলে দামের যে পরিবর্তন হয় তাকে চাহিদার পরিবর্তন বোঝায়। চাহিদার পরিবর্তন বলতে চাহিদার রেখা স্থানান্তর বা চাহিদা হ্রাস বৃদ্ধিকে বোঝায়। তাহলে আমরা অন্যান্য কন্ডিশন বা অন্যান্য অবস্থা যেটা থাকে আমাদের, অন্যান্য কন্ডিশন যদি আমাদের পরিবর্তন হয়ে থাকে, ওসি যদি আমাদের প্লাস মাইনাস হয়ে থাকে, তখন আমাদের কি হয়, চাহিদা ডিমান্ড প্লাস মাইনাস হয়। এই কন্ডিশন একেই বলে কি, একে বলে হচ্ছে হ্রাস বৃদ্ধি, একে বলে কি, হ্রাস বৃদ্ধি। তাহলে এই দুটা সংকেত একটু আপনারা খাতায় লিখে রাখেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আচ্ছা, এখন বলুন মিস্টার সাবেরির, ধরুন ইনকাম বা আয়, মিস্টার সাবেরি আয় বৃদ্ধি পাওয়ায় তার ধরুন আমিষ জাতীয় খাবার পরিমাণ বৃদ্ধি পেল, ধরুন 20% বৃদ্ধি পেল। এখন এটি চাহিদা মানে কোনটাকে ইয়ে করবে, নির্দেশ করবে, চাহিদা হ্রাস বৃদ্ধি না চাহিদা সংকোচন, সংকোচন সম্প্রসারণ? হ্রাস বৃদ্ধি। চাহিদা হ্রাস বৃদ্ধি মানে দামের কথা না, ওটা হচ্ছে তার আয়ের উপর নির্ভর করতেছে। মানে এইরকম ভাবে প্রশ্ন বানিয়ে দেয়, এখানে আমরা দেখবো এরকম ভাবে অনেক প্রশ্ন বানিয়ে দিয়েছে, বুঝছেন, যে আমাদের এরকম ভাবে অনেক প্রশ্ন বানিয়ে দিয়েছে। এবং চাহিদা রেখা, চাহিদা যে এলার আবার চিত্র আছে, এই চিত্রগুলো আমরা দেখবো, একবার দেখলে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আপাতত আপনারা কনফার্ম হন যে এই জিনিসটা আমি পেরেছি বা মনে রাখতে পারবো। এটা যদি মনে রাখতে পারি তাহলে এগুলা ইজি লাগবে। বিভিন্ন যদি কমলা লেবুর দামের পরিবর্তনের ফলে যে পরিবর্তন হয়েছে, তাহলে এখানে কোনটিকে নির্দেশ করে, মানে এরকম সংকোচন সম্প্রসারণ, এটার উপর আবার প্রশ্ন বানিয়ে লিখতে হবে। তাহলে মোট কথা এখানে যে কথাগুলো বলা আছে, যে এখানে যে কথাগুলো বলা আছে, এই চিত্রগুলো যে লিখলাম এটারই হচ্ছে ব্যাখ্যা। এখানে যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলো এখানে ভাষায় প্রকাশ করা আছে। তাহলে দামের পরিবর্তনের ফলে অন্যান্য অবস্থা স্থির থেকে দামের পরিবর্তনের ফলে চাহিদার যদি পরিবর্তন হয়ে থাকে তাকে চাহিদার সংকোচন সম্প্রসারণ বলে। আর দাম স্থির থেকে, হ্যাঁ, অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে যে চাহিদার কম বেশি ইয়ে হয়, তাহলে সেটাকে বলা হয় চাহিদা হ্রাস বৃদ্ধি। সেটা এখানে দেখুন, এই যে এখানে দেখুন, এই যে চাহিদার সংকোচন সম্প্রসারণ, এটা কিসের ফলে হয়, দামের ফলে, দামের ফলে না, সংকোচন সম্প্রসারণ দামের ফলে, হ্যাঁ দামের ফলে। আচ্ছা, দামের ফলে মানে প্রাইস যখন ওঠানামা করবে। তাহলে এদিকে আমার একটু খেয়াল করুন, এটা অবশ্য আলাদা চিত্র ভাবে দেওয়া আছে, কিন্তু সব চিত্র একই, সব চিত্র এক, একটু
এখন এদিকে হচ্ছে দাম, আমাদের ওয়াই অক্ষে দাম আর ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ। এখন আমাদের দাম হচ্ছে এখান থেকে পি বিন্দু থেকে এদিকে টানলে এখানে আসে সেট করে, এই বিন্দু থেকে যদি আমাদের এখানে টানি তাহলে এখানে সেট করে, এই বিন্দু থেকে যদি এদিকে সোজা টানি দামের দিকে তাহলে এখানে সেট করে, আর এই বিন্দু থেকে যদি আমরা সোজা দামের দিকে টানি তাহলে এই বিন্দু সেট করে। দেখ একটু বাঁকা হয়ে গেল। তাহলে এই যে দেখুন চাহিদা রেখা কিন্তু একটাই, এই যে এটা বাঁকাটা। এখন চিত্র এইভাবে দাগাইছে বলে আপনার মাথা ঘুরে যাবে তা না, চিত্র আপনার ওই যে প্রথমে চিত্র মনে আছে এইভাবে দাগাতে পারেন, কোনো সমস্যা নেই, এভাবে দাগাতে পারেন। আপনারা এই চিত্র কথা এইভাবে দাগালেই ভালো হতো স্যার। হ্যাঁ ওইভাবে দাগাবেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি এই চিত্রই ব্যবহার করবেন। হ্যাঁ, একই চিত্র থাকলে ভালো হবে, মনে রাখা সহজ হবে। হ্যাঁ সেটা চেঞ্জ করবে, এটা অনেক সময়ের ব্যাপার, তো এটা চেঞ্জ করা। এই যে এই চিত্র মনে আছে, যে এই চিত্র আমরা প্রথমে দেখছিলাম, এই চিত্রই ওখানে আমরা ব্যবহার করব, ওখানে কার্ভ করে দেওয়া আছে তাই। তাহলে এখানে আমাদের এগুলো হচ্ছে কি 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা দাম, তাই না? তাহলে দামের পরিবর্তনের ফলে আমাদের চাহিদা কি হচ্ছে, চাহিদা বেড়ে যাচ্ছে। যখন 1 টাকা দাম ছিল চাহিদার পরিমাণ বেশি, 8টি কমলা লেবু ছিল। যখন চাহিদা ছিল বেড়ে 2 টাকার দাম হলো তখন তখন চাহিদা একটু কমে আসলো 6-এ, আরো যখন একটু বৃদ্ধি পেলো তখন চাহিদা আরো 6 থেকে 4-এ আসলো, আরো দাম যখন বৃদ্ধি তখন চাহিদা একবারে কমে 2-এ আসে। তাহলে এটা কোথায় লাগছে, এই দাম এবং হচ্ছে এই চাহিদা পরিমাণের দুটো সরল রেখা যদি টানি আমরা, এই যে একটি রেখায় দেখুন, একটি রেখায় বিভিন্ন বিন্দুতে দামের পরিবর্তনের ফলে প্রথমে যখন দাম বেশি এই বিন্দুতে হয়েছে, দাম যখন কমে আসে এই বিন্দুতে হয়েছে, দাম যখন আরো কমে আসে এই বিন্দুতে হয়েছে, চাহিদা বেড়ে যাচ্ছে এই বিন্দুতে হয়েছে সর্বশেষে। তাহলে একটি বিন্দুতে বিভিন্ন জায়গায় হচ্ছে, তাহলে এটা হচ্ছে একই রেখা বরাবর সঞ্চালন করা। চাহিদা তখন কি হয়, একই রেখা বরাবর সঞ্চালন করে, মানে ওঠানামা করে। এটা কিসের ফলে, দামের পরিবর্তনের ফলে। দাম যখন ওঠানামা করে তখন আমাদের চাহিদা রেখার পরিবর্তন হয় না, কিন্তু যখন আমাদের অন্যান্য অবস্থা পরিবর্তন হবে, চাহিদা রেখা সাপোজ এখানে ছিল, এখানে এখানে চাহিদা রেখা ছিল আমাদের, এটা ধরুন মূল চাহিদা রেখা, এটা ধরুন মূল চাহিদা রেখা। এখন অন্যান্য অবস্থা পরিবর্তন আছে, দাম আমাদের স্থির আছে। দাম স্থির কিরকম ভাবে, এখানে বেশি দাম দেখানো হয়ে গেল। দাম স্থির ধরুন এরকম, 10 টাকায় আমরা এতটি পাই, 10 টাকায় আমরা ধরুন 1 কেজি চাল পাই, বা 1 কেজি কোনো কিছু পাই আর কি 10 টাকায়। এখন আপনার কি হয়েছে, এখন আপনার আয় বেড়ে গেছে, আয় বেড়ে যাওয়ার ফলে দাম তো একই আছে, তাহলে কি করবেন, চাল আপনি বেশি কিনে রাখবেন না ঘরের মধ্যে, বা চাল বা যে কোনো কিছুই হোক আপনি তো বেশি কিনবেন, বেশি বেশি ক্রয় করবেন, এটা স্বাভাবিক। তখন যখন বেশি ক্রয় করবেন তখন কি হবে, এই যে এদিকে তো চাহিদার পরিমাণ না, চাহিদার পরিমাণ এদিকে না, এইদিকে তখন বাড়ে যাবে, এইদিকে কত বাড়ে যাবে, 1 কেজি ছিল তখন আমরা 2 কেজি কিনবো, 2 কেজি কিনবেন তখন আমাকে এই 10 টাকা দাম ধরে সোজা টানে এখানে নিয়ে আসে, এখানে নিয়ে আসবেন, তাই না? তখন আপনার কি হবে, চাহিদা রেখা এটা যে ছিল তখন এখানে সেট করবে, এই বিন্দুতে সেট করবে, তখন আপনি নতুন করে চাহিদা রেখা সৃষ্টি হবে এখানে। ও এবার ভালো বোঝা যাচ্ছে। একটু অনলাইন একটা ক্লাসে আছে, অনলাইন ক্লাসে আছে, একটু পরে আমি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি বুঝতে পেরেছেন? একবারে ক্লিয়ার, আপনার একটু বললে আপনার বোঝেন, এই জন্য ভালো লাগে। আচ্ছা খুব আর এটা কিন্তু দেখুন, এটা কিন্তু চাহিদা রেখা এক জায়গাতেই আছে, দাম বৃদ্ধি পাচ্ছে বাট কিন্তু এক জায়গায় ওঠানামা করতেছে, চাহিদা কিন্তু বিভিন্ন জায়গায় একই রেখা বরাবর সঞ্চালন করতেছে। তাহলে এখন আপনাকে এটা প্রশ্নে আসতে পারে যে দাম বৃদ্ধির ফলে চাহিদা 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 রেখা বরাবর একই চাহিদা রেখা বরাবর সঞ্চালন করে, মানে ওঠানামা করে, ব্যাখ্যা করুন। ওই যে দাম বৃদ্ধির ফলে চাহিদা রেখার এই যে একই রেখা এই বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দুতে, এই চিত্র দিয়ে তখন ব্যাখ্যা করবো আমরা দাম বৃদ্ধির ফলে বা দামের ওঠানামার ফলে। আর অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে তখন এই বাম পাশেটা তখন চাহিদা রেখা স্থানান্তরিত, চাহিদা রেখা চেঞ্জ করা লাগবে। হ্যাঁ চাহিদা রেখার যে স্থান ছিল, এই যে স্থান ছিল এই স্থানটা চেঞ্জ করে এখানে যাচ্ছে। আচ্ছা এই বিষয়টা আমরা এখানে মানে এই চিত্রটা আমরা দাগাবো, এখানে যেটা দেওয়া আছে এই যে চাঁদের মতো করে লেখা আছে, এটা না দিলেও যদি মনে করেন যে দেবো না কোনো সমস্যা নেই, এটা এইভাবে ইন্ডিকেটও করা নাই। এটা হচ্ছে তখন এই দিকে, এটা আপনি তখন এভাবে লিখবেন আর কি।
আর ওটা ওইভাবে লিখলে ওইভাবে লেখা যায়, সমস্যা নেই। এইভাবে দাগা যায়, এই যে আমি দাগাচ্ছি না, এভাবে দাগা যায়, এইভাবে দেখা যায়। হ্যাঁ, আর সমস্যা না, তখন আপনি একটু বুঝতে সহজ হবে। আর ওই চিত্র যদি দেন, আপনি ওই চিত্র অনুযায়ী সবগুলো ব্যবহার করবেন, সমস্যা নেই। এর পাশে আপনি ছোটকে দাগাবেন, এই চিত্রটা ছোটকে দাগাবেন। হ্যাঁ, দাগি করবেন। আমি এটা পরবর্তীতে এগুলা সব আপডেট আরো করবো। 8 নম্বরে যেটা চাহিদা বৃদ্ধি চাহিদা হ্রাস, হ্যাঁ 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 হ্যাঁ, এটা মানে দাম এক হয়ে আছে, বাট আমাদের চাহিদা রেখাটা পরিবর্তন হয়ে গেছে, যেটা আমি প্রথমে বুঝালাম আর কি। তাহলে এখানে আমাদের চাহিদা হ্রাস বৃদ্ধির কথা বলা আছে। চাহিদা হ্রাস বৃদ্ধি তো আমরা বুঝলামই। দামের পরিবর্তন ছাড়াও চাহিদার পরিবর্তন হতে পারে। দামের পরিবর্তন ছাড়া চাহিদা, এই পরিবর্তনকে চাহিদা হ্রাস বৃদ্ধি বলে। দ্রব্যের দাম অপরিবর্তিত থাকলে অন্যান্য অবস্থা, যেমন ভোক্তার আয়, রুচি, অভ্যাস ইত্যাদি পরিবর্তনের ফলে যে চাহিদার পরিমাণে পরিবর্তন হয়, তবে চাহিদার বৃদ্ধি বলে। চাহিদার বৃদ্ধি পাইলে বৃদ্ধি বলে, চাহিদা বৃদ্ধি বলে। আর যদি কমে যায় তাহলে সেটাকে চাহিদা হ্রাস বলে। আর চাহিদার হ্রাস বৃদ্ধি এই চিত্রটা ঠিক আছে, এটা তো প্রথমে বললাম আমি, তাই না? দাম আমাদের স্থির, কিন্তু চাহিদা রেখা কি হয়েছে, আলাদা হয়ে গেছে। মানে যদি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে চাহিদা রেখা যে জায়গায় আছে তার থেকে উপরে চলে যাবে, আর যদি কমে যায় চাহিদা তাহলে সেখান থেকে নিচে আসবে। এটা হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি। আর যদি বৃদ্ধি পাই তাহলে বৃদ্ধি, আর যদি কমে যায় তাহলে হচ্ছে চাহিদা হ্রাস। আর আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে ওই যে একই রেখা বরাবর, এই যে চাহিদা রেখা একটাই থাকবে, ডি চাহিদা রেখা একটাই থাকবে, এই রেখার বিভিন্ন বিন্দুতে তখন চাহিদার পরিমাণ নির্দেশ করবে। এটা হচ্ছে চাহিদার সংকোচন সম্প্রসারণ। এটা হচ্ছে আমাদের দামের পরিবর্তন হবে। দাম এ একটা দাম হবে, এ একটা দাম, এ একটা দাম, এ একটা দাম। এই রেখা যখন আবার এখানে আসে লাগবে, সেটা একটা দাম, এখানে রাখা এটা একটা দাম, এমন দাম বিভিন্ন রকম হবে। আর এখানে দাম একটাই। এখানে 2 নাম্বার প্রশ্নের চিত্রটা দিলেই তো হচ্ছে, তাই না স্যার? চাহিদা সংকোচন সম্প্রসারণে 2 নাম্বার চিত্রটা দিব। সংকোচন সম্প্রসারণে 2 নাম্বার চিত্র, 2 নাম্বারের যে চিত্র ওইটা। হ্যাঁ, না 2 নাম্বার, হ্যাঁ জি। এই যে আপনি চাহিদা সংকোচন সম্প্রসারণ দিচ্ছেন, হ্যাঁ, আমি ধরেন এই চিত্র ওয়াই অক্ষে, আমি এদিকে যেমন এক্স অক্ষে এবিসিডি দিচ্ছেন না, আমি ও ওয়াই অক্ষে আমি এরকম নাম দিব বিন্দুগুলোর, দিয়ে বর্ণনা করে দিব। হ্যাঁ হ্যাঁ, ওই কথা তো বললাম যে এখানে ওই চিত্রটা নিয়ে আসবেন, যে এই চিত্রটা নিয়ে আসবেন, এই চিত্রটা নিয়ে আসবেন। নাম্বারের চিত্র স্যার, এই চিত্রটা নিয়ে যা ওখানে, এই চিত্রটাই ঠিক ওখানে দিবেন। চাহিদা রেখার চিত্র, হ্যাঁ, চাহিদা রেখার চিত্রটা এখানে কই গেল, এখানে দিবেন। দিয়ে তাহলে আপনি ওই সুন্দর মতো ব্যাখ্যা লিখতে পারবেন তখন। হ্যাঁ, তখন আর এখানে যে ঝামেলা আছে সেই ঝামেলাটা থাকবে না আর কি। আচ্ছা, তাহলে আমাদের চাহিদা সংকোচন ও সম্প্রসারণ নিয়ে তো কোনো ঝামেলা নেই। আর এখানে যেটা থাকবে এই ব্যাখ্যাগুলো এখানে এখানে থাকবে। আর এখানে যেটা হয়েছে সেটাই জাস্ট ভাষার মাধ্যমে এখানে লিখবো আমরা। এটা কি হচ্ছে, আমাদের ব্যাস হচ্ছে, চাহিদার ব্যাস হচ্ছে আমাদের ডি ইনভার্স ব্যাস ধরেছি। যখন আমাদের চাহিদা বৃদ্ধি পেয়েছে তখন রেখাটা উপরে যাবে, আর যখন হ্রাস পাবে তখন নিচে আসবে। যখন এই যে ব্যাস ধরছি, যখন হ্রাস পাবে তখন নিচে আসছে। এই আচ্ছা, আমাদের এটা হচ্ছে মূলত চাহিদার, এই অধ্যায়টাই হচ্ছে মূলত চাহিদা হ্রাস বৃদ্ধি নেই আর কি আলোচনা, আর তেমন কিছু নেই। এর উপরই শুধু চাহিদা এবং যোগানের একই। আরেকটা জিনিস জানার ইচ্ছা করতেছে, হ্যাঁ, ওই চিত্রটাতে যান একটু উপরে। এটা এই যে আপনি যেমন চাহিদা রেখা তো এখানে অসংখ্য হতে পারে, যেমন D1 ঠিক আছে। এখন আমার বেস যেটা চাহিদা রেখা সেটা ডি, ঠিক আছে। আচ্ছা, এই D1 এটার কোনো আলাদা নাম হতে পারে? আলাদা নাম ডি ইনভার্স, চাহিদা রেখা, ওটাও তো একটা চাহিদা রেখা, কিন্তু আলাদা কোনো নাম আছে না? আলাদা নাম আপনি ওই যে ডি ইনভার্স ওনাকে ব্যবহার করতে পারে, বা D2। না আমি ওটা বলছি না, ডিমান্ডই থাকবে স্যার, ওটা তো ডিমান্ড, ওটা তো ডি থাকা লাগবে। এটা ডিমান্ড 1 2 3 4 5 এভাবে চলে যাবে। না স্যার, আমি জানতে চাচ্ছি করতেছিল যে D1 না দিয়ে যদি A1 না ডি ইউজ করবে। না আমি ওটা জিজ্ঞাসা করে নাই ম্যাডাম, সেটা হচ্ছে আমি বলতেছি যে এটা তো একটা মানে বেস ডিমান্ড একটা রেখা, ঠিক আছে। এখন আমার যে পরবর্তী নিচ্ছি সেটার আলাদা কোনো নাম আছে কিনা?
আলাদা নাম নাই, আমি আপনার ভাষা বুঝতে পারছি, আলাদা নাম নাই, তবে এটা আমরা লিখতে হবে D1 D2, এটা বেস যেটা ধরছি না, এই রেখাটা একটু এই রেখার থেকে আলাদা করার জন্য এরকম ভাবে আমরা টানতে পারি, এরকম ভাবে মানে ডট 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 দিয়ে টানতে পারি। তার মানে এটা হচ্ছে আমাদের বেস রেখার পরবর্তী রেখা আর কি, মানে এই যে রেখা ওগুলো বোঝা যাবে, ওগুলো বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে এই প্রশ্ন তো করছিলেন নাকি? ঠিক আছে ঠিক আছে, আমার তো একটা বেস রেখা থাকবে, হ্যাঁ, বাকিগুলো আমি অন্যভাবে আইডেন্টিফাই করব। বুঝতে পারছি, ঠিক আছে। এরকম দেখা আছে পরবর্তীগুলো, সবগুলো পাইনি, মানে পরের অধ্যায়গুলোতে আছে। পরে গিয়ে আমি আপনার এই ধারণাটাই আমার চলে আসছে যে এটা তো আসলে এরকম হচ্ছে না, এটা আলাদা করে করা উচিত। তখন কোনো কোনো ইয়াকে চিত্রে দেখবো ওইরকম আপনার কথাই, মানে যেরকম ভাবে চাচ্ছেন ওইরকম ভাবে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের চাহিদা হ্রাস বৃদ্ধি বা চাহিদার সংকোচন সম্প্রসারণে সমস্যা থাকার কথা না। আর এখানে আমাদের চাহিদা সংকোচন সম্প্রসারণ এবং হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য, এটা আমাদের আসে। আর আমাদের এখানে কি কি আসলো আগে দেখি, আগে ইয়াটা দেখে নিই, সূচিপত্রটা করি। এটা 98 আসছিল, সংকোচন সম্প্রসারণের মধ্যে পার্থক্য আসেনি, এবারে আসার চান্স আছে। আর হচ্ছে যোগান থেকে আসছিল গতবারে। যোগান কাকে বলে? যোগানের আসলে এই যে যোগানের পরিমাণের পরিবর্তন এবং যোগানের পরিবর্তন, ওই যেটা আমরা করলাম হ্রাস বৃদ্ধি, হ্যাঁ, এটা সেটা যোগানের বেলায় আসছিল। তার মানে 100% এবার এটা দিব না, যোগান দিব না, যোগানের পিছনে আমার সময় আর নষ্ট করব না। যোগান রেখা যোগান রেখা যোগান রেখা ঊর্ধ্বরেখা, মানে যোগান থেকে দেখুন এখান থেকে কিন্তু ধরাই হয়নি, আর ধরিনি, কেন দিব না, মেবি দিব না। যোগান রেখা যোগান রেখা যোগান রেখা যোগান রেখা, এই যে এখানে আসছে ভারসাম্য দাম 23 নম্বরে, এখানে ভারসাম্য দাম, এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। 99তম ব্যাংক ইন্টারনাল বাজার ভারসাম্য বা ভারসাম্য দাম কি, চিত্র সহ ব্যাখ্যা করুন। তো এই প্রশ্নটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, পরেরগুলো ইম্পর্টেন্ট, একই টাইপ। হ্যাঁ, এই যে বাংলা টার্মের সাথে সাথে এই যে মানে আপনার ইংরেজি যে টার্ম গুলো আছে, এগুলো কি লেখার সময় কি ইংলিশ টার্মে মাঝে মাঝে লেখা যাবে? এখানে মাঝখানে যে ইয়া নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন আমি বাজার ভারসাম্য লিখলাম না, অনেক সময় মার্কেট ইকুইলিব্রিয়াম লিখে চলে গেলাম, এরকম কিছু লেখা যাবে? আচ্ছা আচ্ছা, এরকম লেখা যায়, হ্যাঁ লেখা যায়, তবে প্রশ্নের মধ্যে প্রশ্নে যে ওয়ার্ডটা দেওয়া থাকে সেটা সাধারণত লেখা ভালো, মানে প্রশ্নে যেটা দেওয়া থাকে ভাই। পরে সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এগুলা এই যে দেখুন এই প্রশ্নটা দিয়েছে, ভারসাম্য দামের উপর ভর্তুকি প্রদানের ফলাফল। আচ্ছা, এটা একটু দেখবো। এটা পড়েছিল 96তম, রমজানে খেজুরের চাহিদা বেড়ে যায়, দাম ও পরিমাণের ভারসাম্যের উপর কি প্রভাব ফেলবে? রমজানে খেজুরের দাম বেড়ে গেছে, খেজুরের চাহিদা বেড়ে গেছে, কি কারণে বেড়ে গেছে খেজুরের চাহিদা? এটা কি দামের কারণে না অন্যান্য অবস্থার কারণে? অন্যান্য অবস্থার কারণে। অন্যান্য অবস্থার কারণে, তাহলে সেই চিত্র আমাদের ওখানে দেখাতে হবে। তার মধ্যে ঋণ ভারসাম্য, এটা তো আলাদা। এই যে এটা দেখুন, দুধের দাম বৃদ্ধির ফলে কফির চাহিদার উপর প্রভাব কি পড়বে, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করুন। এটা হচ্ছে পরিপূরক দ্রব্য চাহিদা তখন দেখবো আমরা। এটা যাই হোক, অনেক মজার পড়া আছে, এটা ওই জিনিসটা বুঝলে আপনারা এটা সহজে পারবেন আর কি। অনেক অনেক প্রশ্ন তো, এত পড়ে মনে থাকবে না, মনে থাকবে, ওইটুকু মনে রাখবেন, আমি এগুলো সব মানে ওই ধারণার উপর দিবেন। আর চিত্র তো জানাই আছে, ওই একটা বা দুইটা চিত্র আপনারা ঠিক মতো ভাবে একটু ইয়ে করবেন। আচ্ছা, তাহলে আমরা আজকে আর 10:49। আচ্ছা, তাহলে এখানে দেখুন মার্কেট ইকুইলিব্রিয়াম বাজার ভারসাম্য সংজ্ঞা দিন। 96তম ব্যাংক ইন্টারনাল আসছিল, তারপরে যে সকল বিষয় বাজার ভারসাম্য দিকে দেখা যায় তারপর অনেক, এটা তারপরে 99, এটা এটা আমরা দেখব, আগামী দিন দেখব, অনেক খুব সুন্দর মতো বুঝবো। ভারসাম্য দামটা হচ্ছে আমাদের চাহিদা ও যোগানের মাধ্যমে যে দাম নির্ধারণ হয়, অর্থাৎ আপনি বাজারে গিয়ে যে দর কষাকষির মাধ্যমে যে একটা দাম নির্ধারণ করেন সেটার নাম হচ্ছে ভারসাম্য দাম। ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে যে দামটা নির্ধারণ হয় সেটা হচ্ছে ভারসাম্য দাম। এটা আগামীকাল দেখবে, আজকে দেখবো না। 10:49 বাজে, সেকেন্ড পার্টে ভাইরা রাগ করবে। তো
এই চাহিদা রাজনীতিটা একটু ভালো মতো একটু মাথায় রাখার চেষ্টা করুন, আমরা পরের গুলা সহজ আছে। আজকে তাহলে এখানে রাখছি। হ্যাঁ, জি আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু রেস্ট নিন স্যার, একটু রেস্ট নিন। খুব খুব কষ্ট, মানে যা চলতেছে ভাই, খুব না একটু রেস্ট